আচ্ছা, সবাইকে আসলে অনলাইন ক্লাসে আসলে স্বাগতম। আসলে প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের আসলে অনলাইন ক্লাসের প্রথম ক্লাস। আর আমি যদি সাধারণভাবে যদি ক্লাস ওয়াইজ চিন্তা করি, আমাদের রেগুলার একটা ক্লাস হয়েছিল, মানে ইউনিভার্সিটিতে ক্লাসরুমে একটা ক্লাস হয়েছিল, আর এটা তাহলে সেকেন্ড ক্লাস আসলে কাউন্ট করা যেতেই পারে। তারপরেও আমি একটু আসলে রিভিউ করি, তা সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আসলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এই জিনিসগুলো শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, এবং হয়তো বা সেখান থেকে আমরা ধীরে ধীরে আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিকে চলে যাব। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমত এই চ্যাপ্টার গুলোর মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখতে পারি চাইলে। এটা আসলে আমি যে স্লাইডটা পড়াচ্ছি এটা আসলে জিলের বই থেকে নেওয়া। তারপরেও আমি বলি, আমরা বই কাউন্ট করব না, আমরা আসলে কাউন্ট করব কি টপিকস গুলোকে। আমি তোমাদেরকে দুইটা রেফারেন্স বই দিয়েছি, আরো বই দিব, কোনো সমস্যা নাই। যার যখন প্রয়োজন শুধু গুগল ক্লাসরুমে আমাকে ইনফর্ম করবা, অথবা সরাসরি আমাকে ফোন করেও কিন্তু ইনফর্ম করতে পারো। ঠিক আছে? এটা তুমি তুমি বুঝতে পারবে যে আসলে যে কতটুকু স্যারকে ইনফর্ম করব বা কিভাবে করা উচিত আসলে। যাই হোক, আমরা আসলে এই চ্যাপ্টারে দেখবো হচ্ছে ডেফিনেশন গুলো দেখবো, কিছু টার্মিনোলজি গুলো দেখবো, মানে আরো কিছু ডেফিনেশন দেখবো, আরো কিছু কিওয়ার্ডস গুলো আমরা দেখার চেষ্টা করব, যেগুলো হয়তোবা পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে? এটাকে আমি এই চ্যাপ্টারটাকে আসলে বলি বেসিক একটা চ্যাপ্টার বলে থাকি, কারণ এখানে আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্ট গুলো আছে, অর্ডিনারির কনসেপ্ট আছে, পার্শিয়ালের কনসেপ্ট আছে, সলিউশন কি জিনিস, সলিউশনের কনসেপ্ট গুলো আছে, সলিউশনকে আবার কয় ভাগে ভাগ করা যায়, এবং সলিউশন গুলোর মাধ্যমে যে চিত্রগুলো আঁকানো যায়, হয়তোবা ওইটার দিকে আমি বেশি একটা যাব না, কিন্তু জিলের বইতে এই জিনিসটা খুব ভালো আছে। হয়তোবা তোমরা বই থেকে একটু মাঝে মাঝে দেখে নিতে পারো চাইলে। এবং এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ওই কনসেপ্ট গুলো আমরা আসলে দেখতে পাবো। ঠিক আছে? আবার কিছু অ্যাপ্লিকেশন আছে, তোমরা দেখতে পারতেছো যে এখানে 1.3 যে সেকশনটা আছে, তাই না? 1.3 লেখা আছে কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাজ ম্যাথমেটিক্যাল মডেলস বা মেথডস। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল তুমি মডেল বলতে পারো বা মেথডস বলতে পারো। এটা মূলত তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের কিছু একটা। অতএব আমরা অ্যাপ্লিকেশনও দেখার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন গুলো হয়তো যদি আমি সময় পাই দুই একটা সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের প্রথম যে চ্যাপ্টারের বা প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে ডেফিনেশন এন্ড হচ্ছে টার্মিনোলজি। তাহলে সেখানে প্রথমে হয়তোবা তোমাদের মনে আছে, যেদিন আমি প্রথম ক্লাসে আসছিলাম ওই দিন আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে আমি বলছিলাম, এবং আমি এক বাক্যে বলছিলাম, যদি কোনো একটা ইকুয়েশনের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স অথবা ডিএক্স বাই ডিওয়াই, এটা হচ্ছে মিনিমাম আসলে, এর থেকে আরো বেশি অর্ডার বা আরো বেশি ডিগ্রি দিয়েও কিন্তু থাকতে পারে। মিনিমাম কি, ডিওয়াই বাই ডিএক্স অথবা ডিওয়াই বাই ডিএক্স অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স অথবা ডেল এক্স বাই ডেল ওয়াই। এই এটা হচ্ছে মিনিমাম একটা মানে জাস্ট অংশ থাকা। যদি মিনিমাম যদি এই অংশগুলো কোনো একটা ইকুয়েশনের মধ্যে থাকে, ওই টাইপের ইকুয়েশন গুলোর নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং তোমাদেরকে হয়তো আমি এটাও বলেছি যে উপরের দিকে যে মনে করো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াইটা আছে উপরের দিকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে ওয়াইটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি আবারও বলি, বইয়ের ভাষায় কিন্তু অনেক কিছু লিখেছে, তোমাদের ওই ভাষাগুলোই শেখানো উচিত, বাট আমি সহজভাবে বোঝানোর জন্যই এই কথাগুলো এভাবে আমি বলতেছি। ঠিক আছে? অতএব বই হচ্ছে প্রথম লেকচার দেখবে হচ্ছে জাস্ট গাইডলাইন। লেকচারের মধ্যে তোমার উচিত হচ্ছে টপিকস গুলোকে কাউন্ট করে নেওয়া, আর বই থেকে ওই টপিকস গুলো ডিটেলস পড়া, এবং বই থেকে যখন পড়তে যাবা আরো কিছু এক্সট্রা টপিকস পাবা, ওগুলোও কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্ট আমি আরেকবার বলি, যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে মিনিমাম ডিওয়াই বাই ডিএক্স, ডিএক্স বাই ডিওয়াই অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স অথবা ডেল এক্স বাই ডেল ওয়াই। আমি কিন্তু অর্ডিনারি ডেরিভেটিভ, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বললাম, পার্শিয়ালের কথাও কিন্তু বলে দিচ্ছি আসলে একই সাথে। তাহলে এইগুলো এক্সপ্রেশন যদি কমসে কম থাকে কোনো একটা ইকুয়েশনের মধ্যে, তাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। এবং উপরে যে ভেরিয়েবলটা থাকবে ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এবং নিচে যে ভেরিয়েবলটা থাকবে ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এবার দেখো, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল। তাহলে প্রথমত তাদেরকে কি হইতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হইতে হবে। কিন্তু আমি কোন সময় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমি হচ্ছে অর্ডিনারি বলতে পারবো? আমি যদি এটাকে সংক্ষেপে বলি, আমার যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা থাকে, এই যে লেখা আছে এখানে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না?
এখানে লেখা আছে কি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অতএব কোন একটা ডিফারেন্ট দেখো মানে এটা তো ডেফিনেশন, তো কার ডেফিনেশন? এটা তো অবশ্যই ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই ডেফিনেশন। তার সাথে কি অ্যাড থাকবে কি, শুধুমাত্র ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের শুধুমাত্র একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো থাকে নিচে। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স, আর তো কোথাও ডিওয়াই বাই সামথিং এরকম নাই। অতএব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আছে, তাহলে এটা হচ্ছে অর্ডিনারি। আবার দেখলাম ডিএক্স বাই ডিটি প্লাস ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু 2xy। তাহলে দেখো আমি বলেই দিয়েছিলাম নিচের ভেরিয়েবল গুলো, এই নিচে যে কি আছে, টি আছে শুধু, তাহলে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অতএব একটা আছে। অতএব আমার 2 নম্বর সমীকরণটাও কি, এটাও একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। খেয়াল করে দেখো তারা কিন্তু বলে নাই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা থাকবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাও থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে। আমাদের এক্সাম্পল 2 দেখলে আমরা বুঝতেছি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে 2টা। অতএব আশা করি যেহেতু আমরা প্রথম ক্লাসে এইগুলো সম্পর্কে বলেছি, আমি জানি না তোমরা এতদিন নিজ দায়িত্বে লেখাপড়া করেছো কিনা। যদি করে থাকো তাহলে ভালো, আর না করে থাকলে এখন থেকে শুরু করো, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার পরের স্লাইডটা দেখি। আমরা কিন্তু এর আগের স্লাইডে কি দেখলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্টটা বুঝলাম। আমাদের যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি অর্ডিনারির মধ্যে বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে হচ্ছে একটা। পার্শিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্টটা তোমাদের ক্যালকুলাসের মধ্যে ছিল, মানে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে কনসেপ্টটা কি ছিল, আমাদের তো আসলে y ইকুয়াল টু এফ অফ এক্স হচ্ছে ফাংশন, তাই না? যদি আমি সিঙ্গেল ভেরিয়েবল চিন্তা করি, সিঙ্গেল ভেরিয়েবল মানেই হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। কিন্তু যখন আমার সিঙ্গেল ভেরিয়েবল থাকে, তাকে যদি আমি ডেরিভেটিভ করি, ওইটাকে আমরা বলি কি ডিওয়াই বাই ডিএক্স অথবা ডিএফ বাই ডিএক্স, তাই না? কারণ আমরা ডি বলতেছি এই জন্যই কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ছিল। যখনই কোনো ফাংশনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা থাকে অথবা 3টা থাকে অথবা 2 এর অধিক থাকে, তখন যদি তুমি তাকে ডেরিভেটিভ করতে চাও, তার নাম কিন্তু এই যে অর্ডিনারি ডেরিভেটিভ হবে না, তার নাম হবে পার্শিয়াল ডেরিভেটিভ। কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক। আর পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট কি ছিল, আমি কিন্তু ক্যালকুলাসের কথা বলতেছি এখন, আমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু পরে বলি। তাহলে ক্যালকুলাসের মধ্যে যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতাম, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে তো ডেরিভেটিভ করতে হবে, কিন্তু একের অধিক হইলে তাদেরকে কিন্তু আমরা ডি দিয়ে লিখতাম না, ডেল দিয়ে লিখতাম। এবং ওইখানে বেসিকটা কি ছিল, যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেই শুধুমাত্র ভেরিয়েবল, আর বাকি সবাই ছিল কি কনস্ট্যান্ট। এটাই ছিল আমাদের একটা কনসেপ্ট ছিল, তাই না? এটাই তো সাধারণ ব্যাপার ছিল। এবং আমরা তাদেরকে ডি দিয়ে, মানে অর্ডিনারি ডি দিয়ে না লিখে আমরা ডেল দিয়ে লিখতাম। সাধারণত ডেলটা দেখতে অনেকটা আমাদের ওই যে একের মতো, তাই না? আমরা যেভাবে এক লিখি, অঙ্কের যে এক আছে সেটার মতো দেখতে অনেকটা, বাট ওরকম না, একটু এখানে একটু জাস্ট এটার মতো আর কি। যাই হোক, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্টের মধ্যে কি থাকবে, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি থাকবে, মোর দেন 1 থাকবে। এখানে দেখো ভেরিয়েবল অফ বলছে, এখানে এই 2 আর কত মোর দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে মনে হয় 2 লেখাটা সে ডিপেন্ডেন্ট, আচ্ছা মোর দেন কত, এখানে বলছে an ইকুয়েশন কত কন্টেন্স পার্শিয়াল ডেরিভেটিভ অফ 1 or more ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ 2, তাই না? এখানে অবশ্যই সে 2 বানানটাকে একটু ভুল লিখেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে 2 or কত মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি কি পার্শিয়াল ডেরিভেটিভ বলতে পারি। খেয়াল করে দেখো নিচের যে ভেরিয়েবল গুলো আছে এগুলো কয়টা আছে, এখানে কিন্তু একের অধিক আছে। তাহলে দেখো এখানে আছে কি, এই যে এক্স আছে, ওয়াই আছে, একইভাবে দেখো এক্স আছে, টি আছে, আবার এখানে টি আছে। অতএব একের অধিক যদি তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ওই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোর নাম হচ্ছে পার্শিয়াল। এবার তুমি খেয়াল করে দেখো, আমি যদি আরেকটু ভালোভাবে বলে থাকি, এখানে কিছু নোটেশন আছে, আমাদের নোটেশন গুলো আসলে জানা উচিত। কারণ আমাদের হয়তোবা দেখা যাবে যখন হায়ার ডেরিভেটিভ আসবে, তখন সবসময় কিন্তু আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে আসলে নাও পারি, ঠিক আছে? এই বইয়ের মধ্যে যে নোটেশন গুলো আছে, সেই নোটেশন গুলো তারা এখানে নিয়ে এসেছে। আমরা যে ডি দিয়ে যে নোটেশন গুলো লিখি, এটা আসলে লিবনিস প্রথম চালু করেছিল, এই জন্য এটাকে লিবনিস নোটেশন বলা হয়। আর এরপরে তোমরা, আচ্ছা এই বইতে একটা এই স্লাইডে একটা প্রবলেম থাকতে পারে, তোমরা খেয়াল করে দেখবে যে ডেরিভেটিভ গুলোকে মাঝে মাঝে তারা কমা দিয়ে লিখেছে। এটা আসলে যে যখন লেখা হয়েছে, সবসময় আসলে ইকুয়েশন ফরম্যাটটা ইউজ করতে হয়তো বা মানে পারিনি।
এই জন্য আসলে মাঝে মাঝে কমা থাকবে। যেমন দেখো y এর উপরে একটা কমা মানে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ, y এর উপরে দুইটা কমা মানে ডাবল ডেরিভেটিভ। কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে। আসলে স্লাইড তৈরি করা অনেক ঝামেলা, এবং স্লাইড আমি এটা চুজ করেছি, জিলের বই থেকে চুজ করেছি। আসলে একটু ঝামেলা হয় আসলে, এখানে অনেক পরিশ্রমের ব্যাপার থাকে তো, এবং অনেক সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করা হয়, এই জন্য একটু ঝামেলা হয় আসলে। যাই হোক, আমরা কিছু কিছু জিনিস একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। তাহলে দেখো ডি দিয়ে যে এক্সপ্রেশন গুলো আছে, এটা লিবনিজ প্রথম প্রচলন করেছে বলে এটাকে লিবনিজ আমরা বলতেছি, লিবনিজ নোটেশন বলে থাকি। আবার এটা প্রাইম, উপরে জানো যে ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম আমরা এভাবে উচ্চারণ করে থাকি, এই জন্য এটা প্রাইম নোটেশন বলে। আর মাঝে মাঝে সাবস্ক্রিপ্ট নোটেশন ইউজ করা হয়। সাবস্ক্রিপ্ট নোটেশন গুলো ইউজ করা হয় পার্শিয়াল ডেরিভেটিভের জন্য। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আবার আরেকটা নোটেশন আছে, যারা এটা এখানে লেখা হয় নাই, শুধু বড় হাতের ডি দিয়ে, এটাও আমরা পড়বো, ঠিক আছে? এখানে যেমন দেখো, একটা বড় হাতের ডি যদি আমি ইউজ করতাম, হয়তোবা এখানে আমি দেখাতে পারতেছি না, বড় হাতের ডি দিয়ে মাঝে মাঝে লেখা থাকবে প্রশ্নের মধ্যে, বড় হাতের ডি মানে হচ্ছে শুধু সিঙ্গেল ডি, ইকুয়াল টু লেখা থাকবে ডি বাই ডিএক্স। অতএব তোমাকে বুঝে নিতে হবে, এবং তোমার অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবা যে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা। তারপরও মাঝে মাঝে আমরা লিখে দিব বড় হাতের ডি দিয়ে লিখবো, ওকে? তাহলে মাঝে মাঝে ডি স্কয়ার থাকবে, আর ডি স্কয়ার মানে হচ্ছে ডেরিভেটিভের উপর মানে অর্ডার টু আর কি, অর্ডার টু। অতএব আমি যখন এটা ফেস করবো তখন তোমার দরকার হলে আমি আরেকবার বলে দিব। আচ্ছা, তাহলে লিবনিজের নোটেশন দেখলাম প্রাইমের মাধ্যমে করতে পারে, আর সাবস্ক্রিপ্ট নোটেশন হচ্ছে তোমার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের জন্য। যেমন ধরো ইউএক্স, ইউএক্স দ্বারা আমরা কি বুঝবো? ইউ হচ্ছে একটা ফাংশন, যাকে আমরা, এবং সেটা ইউর ভিতরে কি আছে, মনে করো যে এক্স ছাড়াও কিন্তু আরো ভেরিয়েবল আছে, এটা আমি হয়তো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে। ইউএক্স মানে হচ্ছে ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ। ইউভি লেখো, এখানে কি লেখছে? ইউভি লেখছে, অর্থাৎ ইউ ফাংশনটাকে ভি এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ। ইউ ডাবল এক্স, হয়তোবা তোমরা এগুলো মনে পড়েছো, ক্যালকুলাসে পড়ার কথা। ইউ ডাবল এক্স মানে হচ্ছে ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে পরপর দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ। এভাবে জিনিসগুলো চলবে। আচ্ছা, এরপর দেখো এই স্লাইড অনুসারে এরপরে চলে আসছে অর্ডার, ঠিক আছে? আর তোমরা চেষ্টা করবা যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেন্স গুলো, মাঝে মাঝে অনেক পরীক্ষা দেখা যায় তাদের ডিফারেন্স গুলো চলে আসে। অতএব তুমি চাইলে 3-4টা পয়েন্ট ইউজ করে তাদেরকে ডিফারেন্স গুলোকে তুমি একটা বক্স আকারে বাসায় তৈরি করতে পারো। একটু জাস্ট আইডিয়া নিয়ে রাখলে আসলে বক্সের মধ্যে তোমার এক্সাম্পলটাও একটা ডিফারেন্স এর একটা পয়েন্ট হতে পারে। হ্যাঁ, প্রথমে ডেফিনেশন থাকতে পারে, তারপর এটাকে আরো কি করা যায় একটু তোমাদের খেয়াল করতে হবে, মাঝে মাঝে আসে আর কি, এই জন্য বললাম আর কি। অর্ডিনারি আর পার্শিয়ালের মধ্যে ডিফারেন্স কি কি আছে, চাইলে তোমরা এটা তৈরি করে রাখতে পারো বাসায়। আচ্ছা, এরপর দেখো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমি কি বুঝি। হয়তো বা অর্ডারের সংজ্ঞাগুলো আমি মনে এক্সাম্পল দিয়ে মনে বুঝিয়েছিলাম তোমাদেরকে, যতটা আমার মনে পড়ে, কিন্তু ডেফিনেশন গুলো কিন্তু তোমরা অবশ্যই রসের বই অথবা গুগল থেকে নিয়ে নিবা, একদম পারফেক্ট ডেফিনেশন নিতে হবে। আমি আরেকবার বুঝাই দিচ্ছি অর্ডার কাকে বলে। তোমরা দেখো, অর্ডার ফাইন্ড আউট করার জন্য তোমাকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি ভালোভাবে ইনভেস্টিগেট করবা, প্রত্যেকটা অংশকে তুমি যাচাই করবা কোথায় এই যে আমাদের যে ডেরিভেটিভ গুলো আছে বা ডিফারেনশিয়াল গুলো যে আছে, কোথায় এই ডি এর উপরে সর্বোচ্চ পাওয়ার আছে। ডি এর উপরে, কিন্তু আমি আবারও বলি, কথাটা হচ্ছে কি, এই যে এই ডি এর উপরে দেখো, এই ডি এর উপরে আছে 1, আর এই ডি এর উপর আছে 2। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি কিন্তু অর্ডার হচ্ছে 2। তুমি আবার কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, সেটা হচ্ছে dx বাই dy, এটার উপরে হোল কিউব 3 আছে, এই হোল কিউব 3 কে তুমি কিন্তু অর্ডার বলতে পারবা না। আবারও বলতেছি, অর্ডার কাকে বলে? হাইয়েস্ট অর্ডার অফ ডেরিভেটিভস। খুবই সংক্ষেপে বলছে, বাট এভাবে লিখলে কিন্তু হবে না। তোমরা হয়তোবা জানো, তোমাদের ফাইনাল কোশ্চেন গুলোর মধ্যে প্রথম যে সেটটা থাকে, ওইখানে কিন্তু অর্ডার বলো, ডিগ্রি বলো, লিনিয়ার, নন লিনিয়ার, পার্শিয়াল, অর্ডিনারি, এই ডেফিনেশন গুলো কিন্তু প্রচুর আসে। অর্থাৎ এগুলোর কনসেপ্ট গুলো তোমাকে নিখুঁত ভাবে তোমাকে লিখতে হবে, এই স্লাইড থেকে কিন্তু লিখলে হবে না। স্লাইডে কিন্তু সংক্ষিপ্ত আকারে থাকে, এখান থেকে লিখলে কোনোভাবে হবে না। হতে পারে স্লাইডটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, কিন্তু লেখার জন্য তোমাকে বই থেকে লিখতে হবে স্পষ্টভাবে। আচ্ছা, আমি আবারও বলতেছি, অর্ডার কাকে বলে শুধুমাত্র খেয়াল করতে হবে যে যে আমাদের ডিফারেনশিয়াল গুলো আছে বা এই ডিফারেনশিয়াল গুলো যে ডেরিভেটিভ গুলো আছে, তাদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কোনটা, হাইয়েস্ট অর্ডারটা কোনটা। তাহলে এই যে ডি স্কোয়ার, আর এই ডি এর উপরে 1, অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, অথবা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি বলতে পারি।
আশা করি অর্ডারের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, এরপরে দেখো এখানে, আচ্ছা এরপরে দেখো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের কতগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, এখানে আসলে অনেক, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে, এখানে তুমি যে 4 এবং 5 নম্বর যে সমীকরণগুলো দেখতেছো, এই দুইটার যে কোনো একটা ফরম্যাটে আমরা লিখি। সাধারণত আমি এই 5 নম্বর ফরম্যাটটাই বেশি পছন্দ করি। তারপরও 4 নম্বর ফরম্যাটটা হয়তোবা আমার হচ্ছে যে, মনে করো যে এই যে এটা তো জেনারেল ফর্ম, তো জেনারেল ফর্মটা হয়তোবা আমাদের বিভিন্ন রকম ডেফিনেশন গুলোর জন্য হেল্প করে। এটাও একটা জেনারেল ফর্ম, বাট এটাকে আমরা সাধারণত নর্মাল ফর্ম বলি আসলে। যাই হোক, তাহলে জেনারেল ফর্ম অফ হলো কি nth অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো আমরা কিন্তু এই যে এখন কোথায় চলে আসছি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসছে। আপাতত আমরা পার্শিয়ালের জিনিসগুলোকে আমরা আপাতত শিখবো না, তার ডেফিনিশন গুলো আমরা জেনেছি। আপাতত আমরা এখন থেকে শুরু করলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি জানি না তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানো হয় কিনা। আমাদের মনে হয় এই কোর্সটা মনে হয় 3rd ইয়ারে আছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এটাও আসলে তোমাদের পড়ে রাখা উচিত আসলে। এটারও বিভিন্ন রকম মেথড গুলো আছে, প্রসিডিওর আছে, এটাও আসলে শিখে রাখলে পারলে ভালো। আচ্ছা যাই হোক, তাহলে জেনারেল ফর্ম অফ হচ্ছে nth অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখো একটা এফ আছে, একটা ফাংশন নিলাম xy y প্রাইম, এরপরে y ডাবল প্রাইম, এভাবে চলতে থাকবে কত, y টু দি পাওয়ার n। n কেন দিলাম, কারণ আমি কিন্তু বলেই দিচ্ছি এটার অর্ডার কত, nth অর্ডার। অতএব এখানে যে হাইয়েস্ট ডেরিভেটিভ থাকবে এটা অবশ্যই y টু দি পাওয়ার n হবে, অথবা এরকম টাইপের হতে পারে dny বাই dx টু দি পাওয়ার n, তাই না, এরকমও হতে পারে। অতএব yn আর এই জিনিসটা কিন্তু একই জিনিস। আচ্ছা যাই হোক, তাহলে ইকুয়াল টু 0 দিলাম। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম অফ হলো যে nth অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অতএব এই ফরম্যাট গুলো একটু চিনে রাখলে যখন আমরা বিভিন্ন রকম ডেফিনেশন গুলো দিব তোমাদের, অথবা বিভিন্ন রকম কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, বা ইন জেনারেল ফরম্যাট গুলো যখন দিব, তখন যেন তুমি দেখলেই বুঝতে পারো কোনটা নর্মাল ফর্ম আর কোনটা হচ্ছে জেনারেল ফর্ম। তাহলে যেটা নর্মাল ফর্ম সেটা সাধারণত ডি দিয়ে থাকে। তাহলে এখানে দেখো এই যে nth অর্ডারটা সে বাম পাশে লিখেছে, আর ডান পাশে কত অর্ডার পর্যন্ত লিখেছে, n-1 পর্যন্ত। অতএব এই ফরম্যাট গুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এগুলো তুমি যত বেশি বেশি দেখবা তত বেশি তোমার আসলে এগুলো মনে থাকবে। তাহলে যেখানে দেখো জেনারেল ফর্মে nth অর্ডার কিন্তু ওই ফাংশনটার ভিতরে ছিল, এই ফাংশনটা আসলে কিছুই না, জাস্ট একটা ফরম্যাট। তাহলে দেখো এই এফ এর ভিতরে কতগুলো আর্গুমেন্ট আছে, এখানে কিন্তু n+2 আর্গুমেন্ট আছে। তুমি যদি একটু ভালোভাবে বুঝে থাকো, দেখো y টু দি পাওয়ার 1 বা প্রাইম, তাহলে 1 থেকে n, তার সাথে আরো 2টা, তাহলে এখানে আছে n+2টা আর্গুমেন্ট আছে। তাহলে এই ফরম্যাটে লেখা মানে জেনারেল ফরম্যাট। আর এটাকে এই ফরম্যাট খেয়াল করো, এই ফাংশনের ভিতরে কিন্তু n+1 না, n+1 আর্গুমেন্ট আছে, আর বাইরে হাতের বাম পাশে আরেকটা মানে ফরম্যাট আরো একটা আছে, মানে n টাইমস এর ডেরিভেটিভটা হাতের বাম পাশে তারা দিয়েছে। ঠিক আছে, আমরা এই দুই ফরম্যাট যখন যেটা সুবিধা হবে আমরা ওই ফরম্যাট গুলো ইউজ করার চেষ্টা করব আসলে। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখি এই যে নর্মাল ফর্ম অফ, তাহলে নর্মাল ফর্ম দেখো, এটা নর্মাল ফর্ম কত আছে। আচ্ছা এটা নর্মাল ফরম্যাট হচ্ছে এটা। তাহলে একটু বুঝে নিতে হবে ব্যাপারটা কি বলতে চাচ্ছে। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, এই যে 4xy প্রাইম, এই কমা মানে কিন্তু হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, প্লাস y, এই এক্সটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসতাম মাইনাস এক্স ইকুয়াল টু 0, তখন কিন্তু এটা কি ফরম্যাট হয়ে যেত, জেনারেল ফর্ম হয়ে যেত। আমার কথা যদি বুঝতে পারো ভালো আসলে। খেয়াল করে দেখো 4xy প্রাইম প্লাস y মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে ওই সময় যে ফরম্যাট থাকতো তার নাম কি ফরম্যাট হইতো, জেনারেল ফর্ম হইতো অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে এটা তো একটা পার্টিকুলার অঙ্ক, আসলে জেনারেল ফর্ম বলতে গেলে তো একটু টাফ, বাট জেনারেল ফরম্যাটের মতো হইতো, তাই না। আচ্ছা তাহলে এই জেনারেল ফরম্যাটের নর্মাল ফরম্যাটটা কি হবে, তার সর্বোচ্চ ডেরিভেটিভ এখানে কত আছে, y প্রাইম, তাহলে y প্রাইমটাই শুধু বামে থাকবে, আর সবাইকে যদি তুমি ডান পাশে লিখতে পারো, তাহলে এই জেনারেল ফরম্যাটের নর্মাল ফরম্যাট হচ্ছে এটা। ঠিক আছে, আসলে আমাদের অঙ্কগুলো এই দুই ফরম্যাটের যে কোনো এক ফরম্যাটে দেওয়া থাকবে। আমি ফরম্যাটের হয়তোবা ফরম্যাট আমার ওই সময় মনে না রাখলেও চলবে, কিন্তু জানা থাকাটা হচ্ছে ভালো যে অঙ্কটা আমার কোন ফরম্যাটে দেওয়া আছে, অথবা আমার এক এক মেথডে আসলে এক এক ফরম্যাট কাজে লাগতে পারে। যেমন ধরো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর বার্নৌলি, এই দুইটা করার জন্য আমার নর্মাল ফরম্যাটটা লাগবে। ঠিক আছে, আবার জেনারেল ফরম্যাট তোমার অঙ্ক তোমার দিয়ে দিচ্ছে জেনারেল ফরম্যাটে, তোমাকে ওইটা নর্মাল ফরম্যাটে কনভার্ট করে তারপরে লিনিয়ার অথবা বার্নৌলিতে কনভার্ট করতে হবে। অতএব এই ফরম্যাট গুলো যদি আমরা জানি তাহলে আমরা সহজেই বুঝে ফেলতে পারবো যে নর্মাল ফরম্যাট মানেই হচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভটা থাকবে হাতের বামে,
ইকুয়াল টু দিয়ে ডান পাশে বাকি সবাই থাকবে, আর জেনারেল ফরম্যাটে হাতের বাম পাশেই সবাই থাকবে, ইকুয়াল টু 0 থাকে। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, বাই দ্য বাই, এখন আমরা পরবর্তী ডেফিনেশনে যাই। আমি আবারও বললাম, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার, যে জিনিসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে যে লিনিয়ারিটি অথবা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন দেওয়া আছে, এটা আমার এখানে বেশি একটা ভালো লাগে নাই। ঠিক আছে, তোমরা আসলে এই লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা রসের বই থেকে পড়বা। আমি খেয়াল করে দেখছিলাম, এটা আমার বেশি পছন্দ হয় নাই, বাট তারা তারপরও এখানে চেষ্টা করেছেন অনেক কিছুই দিতে। হ্যাঁ, এটা আমরা পড়বো রসের বই থেকে। আমি এখন একটু দেখি যে রসের বইয়ে যাওয়া যায় কিনা। আশা করি তোমরা রসের বইটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি তাও একটু বলে রাখি, এই বইগুলোর মধ্যে কিন্তু কিছু ইন্ট্রো থাকে, আই মিন দ্যাট ইন্ট্রোডাকশন থাকবে। আমি রিকোয়েস্ট করব, যে কোনো চ্যাপ্টার তোমরা A to Z পড়বা। একটু কষ্ট হতে পারে, অনেক কিছু তুমি বুঝতে নাও পারো, বাট A to Z পড়বা, এটা আমার রিকোয়েস্ট। A to Z পড়বা। A to Z একবার, দুইবার বা তিনবার পরে রেখে দিলে তারপর তুমি আমার লেকচার ফলো করো, তারপর তুমি মেন টপিকস গুলো পড়ো। বাট এই চ্যাপ্টার গুলো একটু কষ্ট করে হইলেও A to Z পড়বা। রসের বইতে দেখো, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে একটা এক্সাম দেওয়া আছে। আচ্ছা, একজন মনে হাত তুলেছে। সাবিত বলো। বই তো দেখা যাচ্ছে না। বই দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, সরি, তাহলে আমি তাহলে বইটাকে শেয়ার করতে হবে, ওইটা মনে হয় স্লাইডটা শেয়ার হয়ে রয়েছে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ সাবিত? সাবিত দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সাবিত? ইয়েস স্যার, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা ওই সময়, আচ্ছা যেহেতু দুইটা আসলে দুই রকম জিনিস, একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে পিপিটি বা পাওয়ার পয়েন্ট, দুইটা শেয়ার করার জন্য আমাকে আসলে দুইবার শেয়ার অপশনটা ইউজ করা উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা একটা ডেফিনেশন দেওয়া আছে। আমি বারে রিকোয়েস্ট করতেছি কিন্তু বই পড়তে, ঠিক আছে? এবং তারা কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করে, যেটা আসলে তোমার একবার ভালোভাবে যে পড়বে মনোযোগ দিয়ে, তারই আসলে এই চ্যাপ্টার গুলো আর পড়া লাগবে না। তারা 4টা এক্সাম্পল দিয়েছে, দুইটা দিয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুইটা দিয়েছে পার্শিয়াল ডেরিভেটিভের এক্সাম্পল দিয়েছে এবং এক্সপ্লেন করেছে। আমি চাই তোমরা এক্সপ্লেনেশন গুলো পড়ো, তারপরে কোনগুলো অর্ডিনারি আর কোনগুলো হচ্ছে পার্শিয়াল, তারাও কিন্তু সেগুলো দিয়েছে এবং এক্সপ্লেন করেছে। ঠিক আছে, এই যে অর্ডার কাকে বলে সেটাও দেওয়া আছে। এই মানে রসের বইটা ভালো। হয়তোবা আমি মনে হয় রসের বইতে মনে হয় ডিগ্রি ডেফিনেশনটা নাই, এই ডেফিনেশনটা তোমরা চাইলে একটু গুগল থেকে নিয়ে এখানে অ্যাড করে রাখতে পারো, অথবা তোমরা জিলের বই থেকেও নিতে পারো। আসলে এই জন্য দুইটা বই দেওয়া। এই যে এটা আমি যেটা চাচ্ছিলাম, যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, এই ডেফিনেশনটা আমার বেশি পছন্দ। আমি আবারও বলি, তোমরা ওই ডেফিনেশনটাকে চুজ করবা বা ওই মেথডটাকে চুজ করবা যেখানে সর্বোচ্চ ভাবে তা এখানে ডিসক্রাইব করা আছে। তুমি সর্বোচ্চ যদি ডিসক্রিপশনটা পড়ে ফেলো, তাহলে তো তোমার মানে তুমি সবকিছু জানলা, মানে তুমি হচ্ছে অনুসিদ্ধান্ত সহ জানলা, যেটাকে আমরা করলারি বলি, ওইটা সহ জানলা। আমার তো আলটিমেটলি গোল হচ্ছে ওইটাই, যে একটা কিছু শিখবো, তার আমি A to Z যদি জানি, তাহলে আমার পরবর্তীতে সমস্যা হবে না। আমার কাছে এই ডেফিনেশনটা, লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনেশনটা আমার এখানে বেশি ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, এই যে লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় তোমাদের এক্সাম হলে, সেটা আমি বলে দিন। এই ডেফিনেশনটা তোমার দুইটা অংশে আসতে পারে। এই ডেফিনেশনটা যদি তোমাদের পরীক্ষার যদি প্রথম সেটে আসে, প্রথম সেটের দিকে যদি আসে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, ওইখানে কিন্তু তারা অর্ডিনারি শব্দটা উচ্চারণ করে না। কেন করে না? করতে পারে মাঝে মধ্যে, কেন করে না সেটা কারণটা হচ্ছে, আমাদের সাবজেক্টটাই কিন্তু হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে, আমরা বাই ডিফল্ট ধরে নিব আমাকে অবশ্যই মনে হয় তারা অর্ডিনারি সম্পর্কেই বলতেছে। এটা কিন্তু সাধারণ একটা সেন্স, কারণ আমরা তো আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে পড়তেছি না। হ্যাঁ, অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, যে কনফিউশনটা তৈরি হয়, এই এই ডেফিনেশনটা আসলে দুই জায়গায় আসতে পারে, দুইবার আসতে পারে, অথবা দুই জায়গায় আসতে পারে, অথবা যে কোনো এক জায়গায় আসতে পারে। এই ডেফিনেশনটা যদি তোমার প্রথম সেটের দিকে আসে, কারণ প্রথম সেটটা একটু বেসিক্যাল সেট থাকে, দেখবা যে কিছু ডেফিনেশন চায়, ওইখানে যদি তোমার আসে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে আর নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, তোমাকে বুঝতে হবে। এটা যদি প্রথম সেটের দিকে চায়, তখন তোমাকে বুঝতে হবে তারা তোমাকে এই ডেফিনেশনের কথা বলতেছে। আবার আমাদের আরেকটা জায়গায় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে,
ওইটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মাঝে মাঝে তারা ফার্স্ট অর্ডার কথাটা উল্লেখ করে না, কিন্তু ওইটা হয়তো বা তোমার 3 নম্বর বা 4 নম্বর সেটের দিকে আসে, তোমাকে বুঝে নিতে হবে। কারণ ওইটার সাথে কিন্তু একটা অঙ্ক থাকে, ওইটার সাথে একটা অঙ্ক দেওয়া থাকে বা একটা থিওরাম দেওয়া থাকতে পারে। তখন তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। ওইটার একটু ফরম্যাটটা একটু আলাদা। বাট তুমি এই সংজ্ঞা মানে এটা কনফিউশনটা আমি দূর করার জন্য বললাম, যদি প্রথম দিকে আসে অবশ্যই তুমি এটা এই ডেফিনেশনটা দিবা। এটা হচ্ছে তোমার ইন জেনারেল ডেফিনেশন, লিনিয়ার অর্ডিনারি ডেফিনেশনটা, এটা হচ্ছে nth অর্ডারের ডেফিনেশনটা আর কি। আর যেটা ফার্স্ট অর্ডারের ওইটার মধ্যে অবশ্যই মানে কি বলে ডিসক্রাইব করাটার মধ্যে একটু পার্থক্য আছে, বাট বেসিকটা এক। কিন্তু সাধারণত দেখা যায় তোমাদের কাছে লিনিয়ার বললে তোমরা ওই ফার্স্ট অর্ডারটাই দিয়ে দাও যদি প্রথম সেটে আসে আর কি, একটু খেয়াল করে আসলে এই জিনিসগুলো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে খেয়াল করে দেখো। একটু আগে যে আমি দুইটা ফরম্যাটের কথা বলছিলাম, একটা ছিল কি ফরম্যাট, একটা ছিল হচ্ছে জেনারেল ফর্ম, আর একটা ছিল হচ্ছে নর্মাল ফর্ম ছিল। তাহলে এটাও কিন্তু একটা ফর্ম, এটাকে তুমি চাইলে কিন্তু জেনারেল ফর্ম বলতে পারো। কারণ কি এই বি অফ এক্স টাকে তুমি বাম পাশে নিয়ে আসো মাইনাসের মাধ্যমে, তাহলে কিন্তু এটা জেনারেল ফর্ম হয়ে গেছে। অথবা তুমি যদি ডিএন বাই ডিওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন এই ডেরিভেটিভটাকে এই ডেরিভেটিভটাকে রেখে বাকি সবাইকে যদি তুমি ডান পাশে পাঠাই দাও তাহলে ওইটা হয়ে যাবে নর্মাল ফর্ম হবে। অর্থাৎ মূলত এটা আসলে জেনারেল ফর্মেটে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখানে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। প্রথমে আসলে লিনিয়ার বলাটা ঠিক না, লিনিয়ার বলাটা ঠিক না। এখানে একটা কি দেওয়া আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে যার অর্ডার হচ্ছে এন। যখনই তুমি বলতেছো অর্ডার এন, তোমাকে মাস্ট বি এই কথাটা বলতে হবে। কি কথাটা বলতে হবে যে এ নট অফ এক্সটা কি হতে পারবে না, জিরো হতে পারবে না, মাস্ট বি। এটা কিন্তু অবশ্যই তোমাকে বলে দিতে হবে এ নট অফ এক্স নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু মাস্ট। ওকে, এরপর দেখো তারা তাদের আরো কিছু কাজ সেরে নিয়েছে, সেটা হচ্ছে তারা বলে দিচ্ছে কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট, এগুলো তোমাদের ব্যাপার, তোমরা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবা। যাই হোক, তাহলে এখানে একটা মডেল, এখানে একটা জেনারেল ফরম্যাটে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে যার অর্ডার হচ্ছে এন, যেখানে এ নট অফ এক্স নট ইকুয়াল টু জিরো। মূল জায়গা হচ্ছে আসলে এটা, এই যে অবজারভেশনটা বা এই অবজার্ভ, আমরা তাহলে কি কার কার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটাই হচ্ছে মূলত আমার মেন পয়েন্টস গুলো। আমি অনেককেই দেখেছি তারা শুধুমাত্র এটুক পর্যন্ত ডেফিনেশন লেখে, আসলে এটুক পর্যন্ত কোনো ডেফিনেশনই না, তুমি শুধু ফরম্যাটটা লিখছো, কিন্তু ফরম্যাটের ভিতরে কি কি কন্ডিশন আছে সেটা তুমি লেখো নাই, তাহলে কিন্তু তোমার এটা ডেফিনেশনটা একদমই জিরো পাবা। ঠিক আছে, আমি হইলে আসলে মাইনাসে দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে সে কেন অর্ধেক ডেফিনেশন সে লিখবে, সে কেন বুঝবে না আসলে। মূলত আমি আবারও বলি এটা হচ্ছে জেনারেল ফরম্যাট দেওয়া আছে, অবজারভেশন গুলো নিচের গুলোই হচ্ছে মূলত ডেফিনেশনটাকে তোমার কমপ্লিট করবে। আচ্ছা প্রথম অবজারভেশনটা কি, প্রথম যে অবজারভেশনটা দেওয়া আছে হয়তোবা তারা অনেক বেশি লিখে ফেলছে, যেহেতু এটা বই তারা আসলে লিখতে বাধ্য। কি বলছেন তারা কিন্তু এখানে বলেই দিছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ওয়াই, তাহলে ওয়াই যে ওয়াইটা আছে এবং তার ইটস ভেরিয়াস ডেরিভেটিভ অকার্স টু দা ফার্স্ট ডিগ্রি। আমরা একটু আগে, আচ্ছা আমরা কিন্তু ডিগ্রি ডেফিনিশনটা মনে হয় এখনো দেখতে পাই নাই, তাই না? ডিগ্রি ডেফিনেশনটা আসলে ওই সময় একটু ক্লিয়ার করা উচিত ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করো প্লিজ ডিগ্রি ডেফিনেশনটা। সেটা হচ্ছে এটার এটার মধ্যে সর্বোচ্চ অর্ডার কত আছে, ডি এর উপর সর্বোচ্চ পাওয়ার এন, এন মাইনাস ওয়ান, ওয়ান আছে, অতএব সর্বোচ্চ কত এন আছে। যে অংশ থেকে তুমি অর্ডার বের করছো ওই অংশের টোটালটার উপরে, টোটাল মানে কি ডি ওয়াই বাই ডিএক্স টার উপরে সর্বোচ্চ যে পাওয়ার থাকবে ওই পাওয়ারটাই হচ্ছে তোমার ডিগ্রি। অতএব এই টোটালটার উপরে পাওয়ার কত আছে, এই টোটালটার উপরে পাওয়ার আছে কত, ওয়ান। এটার পাওয়ারটা আছে কত, এখানে ওয়ান আছে। অতএব আমরা বলবো এটার অর্ডার হচ্ছে এন আর ডিগ্রি হচ্ছে ওয়ান। এই সর্বোচ্চ পাওয়ারটার উপরে যদি ডিগ্রি থাকতো কত, মনে করো যে ফাইভ, তাহলে এটার পাওয়ার থাকতো ফাইভ, তখন তার ডিগ্রি হইতো ফাইভ। এবং ডিগ্রি ডেফিনিশন আমি তোমাদেরকে মনে বলেছিলাম অথবা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকতে পারবে না। কোনো একটা অংশের মধ্যে, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যদি ফ্র্যাকশন পাওয়ার থাকে ওই ফ্র্যাকশন অংশটাকে দূর করতে হবে। ওই ফ্র্যাকশন অংশটাকে কি করতে হবে, আমার দূর করে নিতে হবে। দূর করার জন্য তো আমরা জানি ফ্র্যাকশনের নিচের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়ে সবাইকে আমরা কি পাওয়ার নিব, তাই না? ওই সংখ্যাটার প্রত্যেকটা অংশ আমরা পাওয়ার নিয়ে ওটাকে রিমুভ করার চেষ্টা করব। তারপরে আমরা কি করব, আগের মতো যে শুধুমাত্র ডি এর উপরে সর্বোচ্চ কত পাওয়ার আছে এটা হচ্ছে তার অর্ডার, আর ওই টোটাল অংশটার মধ্যে যেখান থেকে আমি অর্ডার বের করলাম ওই টোটাল অংশের মধ্যে সর্বোচ্চ কত পাওয়ার আছে
টোটাল অংশটার মধ্যে ওই পাওয়ারটাই হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ঠিক আছে, এই ডেফিনেশন কিন্তু আমি এই বইতেও পাইনি। এটা তোমাদেরকে অবশ্যই, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং এমন হতে পারে যে তোমাদেরকে 4-5টা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে একটু এক্সাম্পল গুলো একটু এলোমেলো থাকতে পারে, মানে একটু ডিফারেন্ট থাকতে পারে। এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো ডিগ্রি এবং অর্ডার বের করো, অথবা 4-5টা এক্সাম্পল দিয়ে বলতে পারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোর মধ্যে কোনগুলো লিনিয়ার আর কোনগুলো লিনিয়ার না। ঠিক আছে, এরকমও বলতে পারে। যাই হোক, আমরা আসলে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আমাদের টপিকসে ফেরত আসি, সেটা হচ্ছে লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, আমি একটা nth অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করলাম যেটা জেনারেল ফরম্যাটে আছে, এবং যেহেতু nth অর্ডার a নট অফ x টা 0 হতে পারবে না, এবং তার জন্য 3টা অবজারভেশন আছে। প্রথমটা হচ্ছে এখানে যে আমাদের ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে, আই মিন দ্যাট y, এবং তার যে ভেরিয়াস যে ডেরিভেটিভ গুলো আছে, এগুলো ডিগ্রি কত হবে? সব সময় 1 হইতে হবে। লিনিয়ার মানে হচ্ছে কিন্তু সরল, তাই না? অবশ্যই ডিগ্রিটা যদি 1 না হয় তখন তাকে আমি নন লিনিয়ার বলে দিব। তাহলে প্রথম কন্ডিশনটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। খেয়াল করে দেখো, এই ফরম্যাটের মধ্যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধু একটা এখানেই থাকতে পারবে, অন্য কোথাও কিন্তু y নাই। আছে, সেটা ডেরিভেটিভের ভিতরে আছে, বাট সিঙ্গেল একটা y কিন্তু এখানে আছে। এটা কিন্তু একটা ভালো একটা ফরম্যাট। এই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে। শুধু একটা y শুধু এখানে আছে, তার সাথে একটা কোএফিসিয়েন্ট আছে। সেই কোএফিসিয়েন্টটা কিসের হতে পারে? সেটা x এর হতে পারবে, অথবা কনস্ট্যান্ট হতে পারবে। কনস্ট্যান্ট হলে পজিটিভ হতে পারবে, নেগেটিভ হতে পারবে, অথবা 0 হতে পারবে। অতএব এই ব্যাপারগুলো আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এগুলো হয়তোবা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। অতএব এটা একটা পারফেক্ট একটা মডেল। দেখো, যেখানে একটা সিঙ্গেল y আছে, আর আর কোনো y কিন্তু কোথাও গুণ আকারে নাই। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর হাতের ডান পাশে কে থাকে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে পারবে, অথবা 0 থাকতে পারবে। ঠিক আছে, এখানে যতগুলো কোএফিসিয়েন্ট গুলো আছে এ দিয়ে, দেখো খেয়াল করে দিল, এগুলো কিন্তু ফাংশন অফ এক্স হতে পারবে, অথবা কনস্ট্যান্ট হতে পারবে, অথবা 0 হতে পারবে। কিন্তু যদি তুমি বলে ফেলো অর্ডার এন, যদি তুমি বলে ফেলো যে অর্ডার কত হবে? এন হবে, তখন কিন্তু অর্ডার এন এর অংশটা 0 হতে পারবে না, কিন্তু সে ফাংশন অফ এক্স হতে পারবে, অথবা কনস্ট্যান্ট হতে পারবে, শুধুমাত্র নন জিরো আর কি। আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশনটা আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। y থাকবে, অথবা তার যে ভেরিয়াস ডেরিভেটিভ গুলো আছে তাদের ফার্স্ট ডিগ্রি থাকবে। দ্বিতীয় কন্ডিশনটা সাবিত, সাবিত প্লিজ বলো, সাবিত বলো, সাবিত বলো। হ্যাঁ, স্যার, আমি মেবি তখন হ্যান্ড রেজ করে রাখছিলাম আর নামাইনি। আচ্ছা সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওটা নামিয়ে ফেলো। তাহলে আমি অন্য আরেকজনকে প্রশ্ন করতে দিচ্ছি, উনি মনে হয় প্রশ্ন করতে চাচ্ছে। ফোরকান, ফোরকান প্লিজ বলো। স্যার, আমার প্রশ্ন ছিল যে আহ, মানে পাওয়ার 1 হইলে সেটাকে লিনিয়ার কেন বলা হবে? এটা তো তোমরা হয়তোবা ওই যে তোমাদের মনে আছে লিনিয়ার সরি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের যখন এক্স এবং ওয়াই এর উপরে যে পাওয়ারটা থাকে, অথবা ডিওয়াই বাই ডিএক্স এর উপরে যে হোল টু দি পাওয়ার ডিগ্রি, আসলে এখানে আমরা পাওয়ার বা ডিগ্রিও বলতে পারি, তাদেরকে কিন্তু আমরা লিনিয়ার বলি। যেমন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কি সরলরেখার সমীকরণ না? ওয়াই জি। ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আবার যখন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস সামথিং, তখন এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, ওই কনসেপ্ট গুলো এখানে কাজে লাগানো হচ্ছে। আসলে যখন তোমার পাওয়ার 1 থাকবে তখন লিনিয়ার, যখন তোমার আই মিন পাওয়ার মিন্স হচ্ছে ডিগ্রি, কিন্তু সরি, ডিগ্রি যখন 1 থাকবে তখন তোমার হচ্ছে লিনিয়ার, তার থেকে যদি বেশি ডিগ্রি থাকে তখন সেটা নন লিনিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ডেফিনেশন অনুসারে। আমাদের সরলরেখা ছিল, বক্ররেখা ছিল, বা দ্বিঘাত সমীকরণ ছিল, অনেক ছিল। তোমরা কিন্তু ওইখানে কিন্তু এগুলো আগে থেকেই পড়ার কথা আসলে। জি স্যার, ওইখানে তো এক্স আর ওয়াই ছিল চলক, কিন্তু এই জায়গায় তো এখানেও ঠিক একই জিনিস। ওয়াইটা ফাংশন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখানেও ঠিক একই কনসেপ্ট। এখানে যেহেতু এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমার লিনিয়ার এবং নন লিনিয়ার গুলোকে তোমার ডিফাইন করাই হয়েছে ওইভাবে, ঠিক আগের কনসেপ্ট অনুসারেই। যদি তোমার পাওয়ার গুলো, আই মিন দ্যাট ডিগ্রি গুলো তোমার যদি 1 হয়, এবং তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও যদি তোমার পাওয়ার যদি 1 হয়, তাহলে টোটাল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থাকবে তাদেরকে আমরা লিনিয়ার বলবো। এবং তার মধ্যে হতে পারে ওই যে এক্স এর কিছু ফাংশন দিয়ে থাকতে পারে, অথবা কনস্ট্যান্ট দিয়ে থাকতে পারে। এগুলো হচ্ছে ডেফিনেশন, বুঝছো? আর যখন তুমি এদের চিত্র, যখন এদেরকে কি বলে, এদের চিত্র আঁকলেও মনে বোঝা যায়, চিত্র আঁকলেও দেখা যায় যে ওই কনসেপ্টটা মনে চলে আসে।
ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি দেখো যদি এর থেকে যদি আরো ভালো কোনো কারণ খুঁজে পাই আমি তোমাদেরকে জানাবো, সমস্যা নেই। কিন্তু আমার যেটা বললাম এটা হচ্ছে যে আমাদের লিনিয়ার এবং নন লিনিয়ার যে কনসেপ্টটা তোমরা খেয়াল করো, সরলরেখার সমীকরণ কিন্তু তোমরা দেখেছো যে একটা লাইন আসে, আর যখন এটা এক্স স্কোয়ার হয়ে যায় তখন প্যারাবোলা বা আরো সামথিং অন্য কিছুতে কিন্তু সে রূপান্তর হয় আসলে, ওগুলো কিন্তু সরল রেখা না আসলে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি দ্বিতীয় যখন যে কন্ডিশনটা আছে একটু ভালোভাবে আমরা খেয়াল করি। দ্বিতীয় কন্ডিশনটা, আচ্ছা তাহলে দেখো দ্বিতীয় যে কন্ডিশনটা আছে ওখানে কি আছে, নো প্রোডাক্টস অফ ওয়াই। এ কথার মানে কি, ওয়াই শুধুমাত্র একটা এই অংশেই থাকবে, আর অন্য কোনো অংশে কিন্তু এক্সট্রা কোনো ওয়াই গুণ আকারে থাকতে পারবে না। এবং তার সাথে আরেকটা বলছে এই যে এন্ড স্ল্যাশ অর, মানে তুমি এন্ডও ইউজ করতে পারো, অরও ইউজ করতে পারো, অথবা এনি অফ ইটস ডেরিভেটিভ আর প্রেজেন্ট। এ কথার মানে হচ্ছে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটের মধ্যে আবার মনে করো ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে, তার সাথে আবার নতুন আরেকটা ডিওয়াই বাই ডিএক্স কিন্তু গুণ আকারে থাকতে পারবে না। অথবা এখানে আরেকটা সেকেন্ড অর্ডার মানে করো যে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, ওইটাও কিন্তু গুণ আকারে থাকতে পারবে না। এই জন্য তারা বলে দিচ্ছে নো প্রোডাক্টস। কার কার প্রোডাক্টস, মানে ওয়াই অন্য জায়গায় গুণ থাকতে পারবে না, বা এখানে ওয়াই স্কয়ার থাকতে পারবে না। ওয়াই স্কয়ার থাকলে তো এটা এমনি তোমার কি হয়ে যাচ্ছে, দ্বিঘাত হয়ে যাচ্ছে বা নন লিনিয়ার হয়ে যাচ্ছে, সেটা আসলে ডিগ্রি আর ওয়ান থাকতেছে না। এবং অন্য কোনো পোর্শনেও কি থাকতে পারবে না, ডি ওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, এই জিনিসগুলো প্রেজেন্ট থাকতে পারবে না। গুণ আকারে আর কি, গুণ আকারে থাকতে পারবে, তারা যোগ থাকতে পারে। দেখো এখানে তো যোগ আকারে আছে, বিয়োগ আকারে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে 3 নম্বর যে কন্ডিশনটা, আমি এই ডেফিনেশনটাকে কেন চুজ করেছি, এই 3 নম্বর কন্ডিশনের জন্য। আমি একটু পর তোমাদেরকে স্লাইডটা দেখাবো, ওই স্লাইডে মনে হয় এই 3 নম্বর কন্ডিশনটা মনে হয় ভালোভাবে আলোচনা করে নাই। 3 নম্বর কন্ডিশনটা খেয়াল করো, নো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ ওয়াই এন্ড ইটস ডেরিভেটিভ অকার্স। এই যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, আমার জানা মতে তোমাদের ক্যালকুলাসে এই ডেফিনেশনটা থাকার কথা ছিল যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলতে আমরা কি বুঝি। তারপরে দেখো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে লগ জাতীয় ফাংশন গুলো, সাইন বা মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমান ফাংশন অথবা এক্সপোনেনশিয়াল ফাংশন, এই 3 জাতীয় ফাংশনকে আমরা কি বলি, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলি। তারা এখানে যেটা বলতে চাচ্ছে যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আসলে আমাদের এখানে এক্স ওয়াই উচ্চারণ না করে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট উচ্চারণ করা ভালো। কারণ কি, এই এক্সাম্পল বা এই মডেলে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু অন্য কোনো পার্টিকুলার এক্সাম্পল হতে পারে, বা অন্য কোনো কিন্তু মডেলে কিন্তু এক্সটাও কিন্তু তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে। অতএব এই জন্য আমাদের ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট শব্দ উচ্চারণ করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে যে 3টা অবজারভেশন আছে সবগুলোই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবজারভেশন। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সহজ। কারণ ওয়াইটা উপরে আছে বলে ডিপেন্ডেন্ট, এক্সটা নিচে আছে বলে, এমন কিছু মডেল পেতে পারি এক্স গুলো উপরে ওয়াই গুলো নিচে থাকতে পারে, তখন কিন্তু তোমার পুরোপুরি কনসেপ্টটাকে একটু ঘুরে একটু জাস্ট উল্টায় বলতে হবে, তখন ওয়াই গুলোর পরিবর্তে এখানে এক্স হবে। যাই হোক, কি থাকতে পারবে না, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ ওয়াই অথবা ইটস ডেরিভেটিভস থাকতে পারবে না এদের সাথে। অতএব এখানে যদি তুমি ই টু দি পাওয়ার মনে করো যে 5y দিলা, এই বি অফ এক্স এর পরিবর্তে কি দিলা, ই টু দি পাওয়ার 5y, কিন্তু আমি তো জানি ওয়াইটা আছে উপরে, ওয়াইটা ডিপেন্ডেন্ট, অতএব ই টু দি পাওয়ার 5y দিলে এই টোটাল এক্সপ্রেশনটা হয়ে যাবে নন লিনিয়ার হয়ে যাবে। অথবা মনে করো তুমি কোন একটা অংশে মনে করো এখানে সাইন এক্স দিলা বা লগ এক্স দিলা, সাইন এক্স এবং লগ এক্স দিলে কিন্তু কোনো সমস্যা নাই, তারা কিন্তু লিনিয়ারই থাকবে, কারণ আমি জানি দেখতেছি যে এখানে এক্সটা কোথায় আছে, নিচে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অতএব তারা বলতে চাচ্ছে 3 নম্বর পয়েন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন গুলো থাকতে পারবে, সেটা গুণ অবস্থায় হতে পারে, সেটা ভাগ অবস্থায় হতে পারে, যোগ অবস্থা হতে পারে, থাকতে পারবে। কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন গুলো থাকতে পারবে না, গুণ অবস্থায় বলো, ডেরিভেটিভ অবস্থায় বলো, কোনো অবস্থায় তারা থাকতে পারবে না। এই তাহলে এই ডেফিনেশনটা আসলে এখানে পারফেক্ট ভাবে দেওয়া আছে, এই জন্য যেটা যেখানে ভালোভাবে দেওয়া আছে আমি চেষ্টা করব ওইখানে আমরা চলে যেতে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের উচিত হবে এখানে কিছু আসলে এক্সাম্পল খেয়াল করা। আচ্ছা, তারা দেখো একটা খুবই সংক্ষিপ্ত একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছে যে নন লিনিয়ার কাকে বলে, যারা লিনিয়ার না। তোমাদের পরীক্ষার হলে যদি কোনো সময় এই যে নন লিনিয়ার ডেফিনেশনটা আসে, তোমাকে মাস্ট বি লিনিয়ারের এই ডেফিনেশনটা, এই যে এই ডেফিনেশনটা এই পর্যন্ত না, এটা কিন্তু এখানে ভুল ধারণা, এটা হচ্ছে এই পর্যন্ত তোমাকে আগে অ্যান্সার করে আসতে হবে লিনিয়ারটা। যদি পরীক্ষা যদি কোনো সময় নন লিনিয়ার ডেফিনেশনটা আসে, শুধু এই লাইনটা লিখলে হবে না, তোমাকে আগে অবশ্যই এই পুরাটা লিখে আসতে হবে, তারপর তুমি এটা লিখতে পারবে।
এখন তুমি চাইলে খেয়াল করতে পারো যে 5 নম্বর সমীকরণটা যেটা আছে আর 6 নম্বর সমীকরণ যেটা আছে, কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার তুমি চাইলে খেয়াল করতে পারো। এখানে 5 আর 6 এর মধ্যে যে দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পলই কিন্তু দেখো লিনিয়ার। এখানে দেখো আমরা যদি একটু ভেরিফাই করি বা যদি জাস্টিফাই করি আমার এই তিনটা অবজারভেশন, তাহলে আমি বুঝতে পারবো এখানে কত অর্ডার 2, তাই না? এটার হচ্ছে ডি এর উপরে 2 আছে, অর্ডার 2, ডিগ্রি হচ্ছে 1। তারপরে খেয়াল করে দেখলাম এখানে কনস্ট্যান্ট আছে 1, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 5, এখানে একটা কনস্ট্যান্ট 6 আছে, আর একটা ওয়াই তো থাকতে পারবে, ইকুয়াল টু 0 হতে পারবে। তাহলে এটা ঠিক আছে, এটা মনে হয় লিনিয়ার। একইভাবে খেয়াল করলাম এখানে আবার কি আছে, এটার হচ্ছে সর্বোচ্চ অর্ডার হচ্ছে 4, ডিগ্রি হচ্ছে 1। এখানে দেখলাম এক্স স্কোয়ার দেখলাম এক্স গুলো নিচে, যেহেতু এক্স গুলো ইন্ডিপেন্ডেন্ট অতএব এক্স গুলো এখানে গুণ অবস্থায় থাকতে পারবে, কোনো সমস্যা নাই। ডান পাশে দেখলাম যেটা আমাদের আর অফ এক্স ছিল, কি ছিল, সরি বি অফ এক্স, যেখানে বি অফ এক্স ছিল, অতএব এক্স এর ফাংশন, আই মিন দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকতে পারবে। এই যে ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, বাট এখানে যদি ই টু দি পাওয়ার ওয়াই থাকতো তাহলে কিন্তু এই 6 নম্বর ইকুয়েশনটা হয়ে যেত কি, নন লিনিয়ার হয়ে যেত। আমরা তাহলে এখন কিছু নন লিনিয়ার এক্সাম্পল দেখতে পারি। এই দেখো নন লিনিয়ার কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা প্রথমে যদি একটু জাস্টিফাই করি, আচ্ছা ডি স্কোয়ার, ঠিক আছে, ভালো কথা। ফট করে এখানে খেয়াল করলাম ওয়াই এর উপরে 2 আছে, অতএব আমি জানি ওয়াই এর উপরে সর্বোচ্চ ডিগ্রি থাকতে পারবে 1, পাওয়ার থাকতে পারবে 1, অতএব 2 চলে আসছে, অতএব এটা কিন্তু নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। এরপর খেয়াল করলাম এই পোরশনে ডিওয়াই বাই ডিএক্স তার উপরে কিউব দেওয়া আছে, অতএব আমি জানি সর্বোচ্চ ডিগ্রিটা 1 হতে পারবে, অতএব এটাও কিন্তু নন লিনিয়ার হয়ে গেছে। এটা কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি না, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু ডিগ্রি না, কিন্তু তারপরেও কিন্তু এটা নন লিনিয়ার, ঠিক আছে। এটা ডিগ্রি তো 1, কিন্তু এই পোরশনটায় তোমাদের কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। তারা কিন্তু বলে দিয়েছে কি, অবজারভেশনটা কোথায়, এই যে এখানে কি বলছে, দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এন্ড ইটস ভেরিয়াস ডেরিভেটিভ, এখানে কিন্তু ভেরিয়াস বলছে, তারা কিন্তু বলে নাই যেখান থেকে আপনি অর্ডার বের করছেন তার ডিগ্রি শুধু 1 হইলেই চলবে, তারা বলছে ভেরিয়াস ডেরিভেটিভ, অর্থাৎ যত টাইপের ডেরিভেটিভ থাকবে প্রত্যেকটা অংশেরই ডিগ্রি 1 থাকতে হবে। যেহেতু এখানে তারা 3 দিয়ে দিচ্ছে, অবশ্যই এটা নন লিনিয়ার এক্সাম্পল হবে। একইভাবে খেয়াল করে দেখো ডিওয়াই বাই ডিএক্স, তার সাথে আবার কি আছে, একটা এক্সটা কিন্তু ওয়াই গুণ আকারে আছে। হ্যাঁ, এই এক্সটা ওয়াই গুণ আকারে থাকতে পারবে না, কারণ আমি জানি ওয়াই শুধুমাত্র একটা পোর্শনেই থাকতে পারবে। এখানে কিন্তু যে কোনো পোর্শন না থাকলেও কিন্তু হইতো, মনে করো যে এই পোর্শনটা নাই, তখন সে আবার লিনিয়ার হয়ে যেত। আবার মনে করো যে এই 5y নাই, আবার 6y ও নাই, তাও কিন্তু সে লিনিয়ারই হইতো। অতএব একটু বুঝতে হবে ব্যাপারগুলো। অতএব ভিতরে যে এক্সপ্লেনেশন গুলো আছে তোমরা যদি একটু রিডিং করো, আশা করি এগুলো তোমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু রিডিং করতে গেলে কিন্তু তোমাদের দুইটা কনসেপ্ট চলে আসবে, একটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এই দুইটা জিনিস আমরা হচ্ছে হায়ার অর্ডারে পড়বো, তারপরও আমি একটু চাইলে বলে দিতে পারি। একটু খেয়াল করো, এখানে যে আমাদের এক্সাম্পল 1.5টা আছে, এক্সাম্পল যে 1.5টা অথবা ইকুয়েশন যে 1.5টা আছে, এখানে যে প্রথম যে তুমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখতেছো, এখানে কিন্তু যে ডেরিভেটিভ গুলো আছে তাদের সাথে কিন্তু কনস্ট্যান্ট আছে। এরকম যদি কনস্ট্যান্ট দিয়ে থাকে সব জায়গায়, দেখো এটাকে যদি আমি a2 অফ x বলি, কিন্তু দেখো এটা কিন্তু a2 অফ x আছে যার মান হচ্ছে 1। এটাকে যদি আমি a1 অফ x বলি যার মান হচ্ছে কত 5, এটাকে যদি আমি a3 অফ x বলি যার মান কত 6, তাহলে এখানে কিন্তু সবগুলোই কিন্তু কি আছে, সহগগুলো আছে কি আকারে, কনস্ট্যান্ট আকারে। এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর নাম হচ্ছে লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, কারণ এখানে সবগুলো কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট। এটা হয়তোবা আমরা হায়ার অর্ডারে দেখতে পাবো, আমরা ফার্স্ট অর্ডারে আসলে বেশি একটা এগুলো আলোচনা, ফার্স্ট অর্ডারে শুধু আমরা মেথড গুলো। আর এটার মধ্যে খেয়াল করো 1.6 এর মধ্যে খেয়াল করে দেখো, 1.6 এর মধ্যে যদি তুমি খেয়াল করে দেখো তাহলে দেখো এখানে দেখো এক্স কিউব আছে, তাই না, এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো যে ডেরিভেটিভ গুলো আছে তাদের সাথে কি আছে, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি আছে, ফাংশন গুলো আছে। যদি আমি বলি বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর ফাংশন গুলো আছে, তাহলে এদেরকে আমরা বলি আসলে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এটাকে বলি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের মধ্যে মানে কনস্ট্যান্ট থাকতেই পারে, কিন্তু তারপরে যেহেতু যে কোনো একটা অংশে তোমার যদি কি বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন আমি ওই টোটালটাকেই বলবো, ওই টোটালটাকে আমরা কি বলবো, আমরা হচ্ছে ভেরিয়েবল কোএফিসিয়েন্টের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এগুলো পড়তে গেলে আসলে আরো অনেক কিছু জানা যায়, সব সময় হয়তো আমার চোখে পড়ছে দেখে আমি এখন আসলে বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের স্লাইডে ফেরত যেতে পারি, অথবা আমরা রসের বইটাও পড়াতে পারি। রসের বইতে এরপরে কিছু অ্যাপ্লিকেশন আছে,
আচ্ছা একটু দেখি আমরা, সমস্যা নাই। অরিজিন এন্ড কত অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, রসের বই থেকে আমরা একটু দেখে যাই। তাহলে একটু খেয়াল করে দেখো যে হয়তোবা আমি অ্যাপ্লিকেশন একদম লাস্টের দিকে পড়াবো। আহ, এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে, এখানে দেখো ফিজিক্স এর কিছু অ্যাপ্লিকেশন আছে, কিছু আছে বায়োলজিক্যাল সায়েন্সের। হ্যাঁ, এই যে গ্রোথ অফ প্রপোলেশন, কিভাবে একটা প্রপোলেশন, রেট অফ প্রপোলেশনটা তুমি এমন একটা মডেল তৈরি করলা। ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে রেট মানেই বুঝো যে এখানে ডিওয়াই বাই ডিএক্স অথবা তার থেকে বেশি অর্ডারের রেট থাকতে পারে। অতএব এখানে হচ্ছে বিভিন্ন রকম চেঞ্জ গুলো, যে কি রকমের চেঞ্জ হবে। অথবা দেখো একটা এই যে প্রজেক্টাইল, রকেট, স্যাটেলাইট অথবা প্ল্যানেটের যে তোমাদের মোশন গুলো ডিটারমাইন করার জন্য অবশ্যই তোমাদের রেটের প্রয়োজন পড়বে, চেঞ্জ অফ মানে রেট অফ গ্রোথ বা সামথিং গুলো প্রয়োজন পড়ে। অর্থাৎ এখানে তোমার ফিজিক্সের আছে, কেমিস্ট্রির আছে, তারপর বায়োলজিক্যাল সায়েন্সের আছে, তারপর তুমি গ্রাফিক্যাল প্রপার্টিস গুলো বোঝার জন্য তোমার আসলে গ্রাফের কার্ভের প্রপার্টিস গুলো বোঝার জন্য তোমার হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কাজে লাগে। সেটা পার্শিয়াল হতে পারে, সেটা হচ্ছে অর্ডিনারি হতে পারে। হয়তো বা আমরা এগুলো আলোচনা করব কোন এক সময়। আমার এই স্লাইডের ভিতরেও কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন গুলো তোমরা চাইলে দেখতে পারো। আসলে এগুলো একটু আপাতত জেনে রাখো যে কোথায় কোথায় আমরা আসলে, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক আছে, এগুলো ছাড়া আরো অনেক আছে। তবে দেখো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আছে। অতএব অ্যাপ্লিকেশনের অভাব নাই, কিন্তু এগুলো তোমার জানার আগে, এই অ্যাপ্লিকেশন গুলো জানার আগে আমাদেরকে অবশ্যই শেখা উচিত কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে, বিশেষ করে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করা যায়। অতএব আমরা সলভ করাও শিখবো, আর সময় পেলে আমরা দেখাবো কিছু অ্যাপ্লিকেশন, আমরা দেখাবো আশা করি। অথবা অ্যাপ্লিকেশন গুলোর কিছু আমি ডকুমেন্টস তোমাদেরকে দিয়েও দিতে পারি। হয়তোবা তোমরা জিলের বইতে মনে কিছু অ্যাপ্লিকেশন দেখেছো। আচ্ছা, এরপর দেখো এক্সারসাইজ গুলো আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে যে এক্সারসাইজ গুলো বাসায় অবশ্যই করবা। হ্যাঁ, এগুলো এক্সারসাইজ গুলো করার পরই তোমার কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হবে, আমি বিশ্বাস করি। ঠিক আছে? যেমন ধরো যে এই যে এখানে এই দেখো এই 10 নম্বর যে প্রবলেমটা আছে, তারা যদি বলেন যে এখান থেকে আপনি এটার অর্ডার এবং ডিগ্রি বের করেন, এবং এটা লিনিয়ার না নন লিনিয়ার সেটা বের করেন, এবং মেনশন করতে হবে কারণগুলো। তোমরা হয়তোবা খেয়াল করে দেখবে আমাদের বিগত সালের গুলোর মধ্যে কিন্তু কারণগুলোকে তারা মেনশন করতে বাধ্য করে, বা বাধ্য না মানে মেনশন করতেই হবে। মনে করো কোনো একটা প্রশ্নের মধ্যে তোমার ওয়ান মার্কস থাকে, তখন তারা কিন্তু 0.5 হচ্ছে মেনশন করার জন্য, আর 0.5 হচ্ছে তোমার অ্যান্সারটা, মানে তুমি যে সিম্পলি যে অ্যান্সারটা দিলা, অর্ডার আর ডিগ্রি বলে দিলা, শেষ। কিন্তু তুমি কারণটা মেনশন করলা না, তাহলে কিন্তু হবে না। কারণগুলো কিন্তু মাস্ট বি মেনশন করতে হবে। যদি যদি কোথাও যদি মেনশন করতে নাও বলে, তারপরে তোমার মেনশন করা উচিত। ঠিক আছে? যেমন ধরো এখানে যে 10 নম্বর প্রবলেমটা আছে, আমি কি বললাম? অর্ডার বের করো, ডিগ্রি বের করো, লিনিয়ার না নন লিনিয়ার এই কাজগুলো করো। তাহলে আমি প্রথমেই খেয়াল করে দেখলাম আমার এখানে একটা ফ্র্যাকশন আছে, এটা হোল টু দি পাওয়ার কত আছে? হাফ আছে। হোল টু দি পাওয়ার হাফ থাকলো তো আমি জানি অর্ডার বের করা যাবে, কিন্তু ডিগ্রি কিন্তু বের করা যাবে না। আমার ডিগ্রি বের করার মধ্যে একটা ছোট একটা কন্ডিশন ছিল, যে কোনো ফ্র্যাকশন জাতীয় কোনো কিছু থাকলে ওই ফ্র্যাকশনটাকে ইন্টিজারে রূপান্তর করতে হবে, মানে পাওয়ারটাকে আমার ইন্টিজার বানাইতে হবে। পাওয়ারটা আমার ওই যে কি বলে ফ্র্যাকশন থাকলে হবে না, রেশিও আকার থাকলে হবে না। অতএব এখানে হাফ আছে। অতএব আমাদের প্রথম কাজ হচ্ছে দুই দিকে কি করা, হোল স্কোয়ার নিয়ে নেওয়া, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 6, আর এটা হয়ে যাচ্ছে হোল টু দি পাওয়ার কত? এটা হচ্ছে, এটা তো কিছুই না, এটা ফ্রি হয়ে যাচ্ছে। তখন এটা ফ্রি হয়ে যাবে, এটার টোটালটা পাওয়ার থাকবে কত? 1 থাকবে। অতএব তখন আমি যদি বলি অর্ডার ডি এর উপরে 1, ডি এর উপরে 2, অর্ডার হচ্ছে কত? 2, আর ডিগ্রিটা হয়ে যাবে কিন্তু 1। আমার মনে হয় ঠিকই আছে, তাই না? এরকম কিছু একটা হবে। যাই হোক, এই এক্সাম্পল গুলো বেশি বেশি দেখা উচিত আমি মনে করি। আচ্ছা, আজকে 10:30 মনে হয় বেজে গেছে। মোটামুটি বলতে পারো আমরা মনে হয় আমাদের প্রথম ক্লাসটাকে একটু রিভিউ করলাম। আচ্ছা, আমি কি আর কন্টিনিউ করব নাকি আজকে এই পর্যন্ত শেষ করে দিব? যে কেউ একজন হাত তুলতে পারো। হ্যাঁ, মনিকা বলো। মনিকা আনমিউট করে বলতে হবে। হ্যাঁ স্যার, আমি স্যার রিকোয়েস্ট করব আজকে শেষ করার জন্য। আর আমার একটা ছোট কোশ্চেন ছিল স্যার, রসের যে বইটা, এটা স্যার কততম এডিশন কেনা উচিত যদি কিনি? আচ্ছা, যদি কিনতে চাও, আমি জানি না নীলক্ষেতে এখন কততম এডিশন চলতেছে। আমি যেটা প্রোভাইড করছি ওইটার এডিশন তোমাকে বলতে পারি, বলবো? জি স্যার। আমি যেটা প্রোভাইড করছি আসলে এডিশন নাথিং ম্যাটার। আমি আবারও বলি, এই যুগে আসলে আমার মনে হয় না এডিশনটা তোমাদেরকে ভালো কোনো উপকার দিবে। তারপরে বলে দিচ্ছি, এটা মনে হয় 3rd অথবা 4th এডিশন কিনা, দেখি দাঁড়াও।
আমি যে বইটা প্রোভাইড করতেছি ওটা হচ্ছে থার্ড এডিশন আছে, মানে আমি যেটা দিচ্ছি থার্ড এডিশন। হতে পারে বাজারে হতে পারে আমাদের নীলক্ষেত আসলে অনেক বেশি চালাক। তারা আসলে এডিশন তো শুধু প্রথম 2-3টা পৃষ্ঠার মধ্যে থাকে। আমি জানি না তারা কি করে, অনেক ধরনেরই মানে কাজ করতে পারে। কাস্টমারের চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে তারা এডিশন এটাকে অনেক কিছুই লিখতে পারে। তারপরও তুমি দেখো, তুমি আগে আসলে অনলাইনে দেখবা, অনলাইনে দেখবা রসের লাস্ট এডিশন কোনটা আছে, সেটার কাভার পেজ কিরকম, সেটার কি বলে কন্টেন্টস গুলো একটু চোখ বুলিয়ে যেতে পারো। তারপর তুমি যে বই কিনতে পারো যদি কিনতে চাও। কারণ আমাদের নীলক্ষেত তুমি জানো একটু ধোঁকাবাজি করে মনে হয়, তারা এডিশনকে হয়তোবা তারা নিজেদের মতো মনে হয় মাঝে মাঝে প্রোভাইড করে। এই জন্য আমি ঠিক আছে স্যার। যাই হোক, আমারটা হচ্ছে আপাতত থার্ড এডিশন, এটা আমি এই এডিশন থেকে তোমাদেরকে প্রোভাইড করতেছি। বাট এডিশন নাথিং ম্যাটার, তোমার যে এডিশন ভাল লাগে পড়ো। আমি বারে বারে বলি, যখন যে টিচারের অনলাইন ক্লাস করবা সাথে একটা কি খাতা রাখবা। খাতা রেখার মধ্যে টিচারের লেকচার তুমি শুনো বা না শুনো তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তুমি টপিকস গুলোকে টুকে নাও, টপিকস গুলোকে খাতার মধ্যে লিখে নাও, যেন তুমি নিজ দায়িত্বে এটাকে পড়তে পারো। হয়তোবা টিচার এখানে অনেক কিছু এক্সপ্লেন করতে পারবে না, তারও সীমাবদ্ধতা আছে, তারও টাইমের একটা বাইন্ডিংস আছে, তারও টপিকস বা সিলেবাস শেষ করে একটা থিঙ্কিং থাকতে পারে বা থাকে, কিছু করার নাই। অতএব আমরা সবকিছু মিলে করব। আচ্ছা তাহলে আজকে স্যার আমরা আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার ছোট, যে হ্যাঁ বলো। আপনি যে বললেন যে যখন আমরা ডিটারমাইন করব যে কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার ইকুয়েশন, তো কেন নন লিনিয়ার সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, কেন লিনিয়ার সেটাও কি ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ, হোয়াই নট। মানে তাহলে স্যার প্রত্যেকটার সাথে তো তাহলে স্যার সংজ্ঞাটাই অ্যাড করে দিতে হয়। কাছাকাছি কাছাকাছি, অথবা তুমি ওই সংজ্ঞাগুলোর মধ্যে 3টা কারণ ছিল, যে কারণটাই মেন কারণ ওইটা বললেই হয়। কথা বুঝতে পারছো? কিন্তু মানে লিনিয়ার হওয়ার জন্য তো স্যার 3টা কারণই স্যাটিসফাই করতে হবে, তাহলে কি প্রত্যেকবারই 3টা কারণ আমাকে উল্লেখ করতে হবে? না 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 না, যদি মনে করো নন লিনিয়ার হয় তাহলে তুমি যে কোনো একটা কারণ, মানে মেন যে কারণটা তোমার চোখে পড়তেছে অথবা এক্সামিনারের চোখে পড়তেছে, তুমি শুধু ওইটা আলোচনা করে দাও। যেমন ধরো আমি যদি বলি যে এটা কেন নন লিনিয়ার হবে, কারণ হচ্ছে dr/ds তার উপরে পাওয়ার কত চলে আসতেছে 6, এখানে 3 আর এখান থেকে 2 আসবে 6 না, জি তাহলে স্যার। কারণ তো একটাই হইলো। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার কারণ বুঝতে পেরেছি, এটার আমি বলছি যে ডিগ্রি, লিনিয়ার হলেও কি আমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন লিনিয়ার? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, লিনিয়ার হইলেও তখন ব্যাখ্যা করতে হবে। তখন তো 3টাই ব্যাখ্যা করতে হবে, এক্স্যাক্টলি। তিনটাই বলতে হবে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানে যতটা সিম্পলি করা যায়, আমি চাচ্ছি না অনেক বেশি প্রেসার, বাট লিনিয়ার হইলে তুমি সিম্পলি বলে দিতে পারবা। দেখো লিনিয়ার হওয়ার জন্য এখানে তারা কথাগুলোকে কিন্তু অনেক বড় আকারে লিখেছেন। কথাগুলো কই গেল, এই যে কথাগুলো তারা এখানে অনেক বড় আকারে লিখেছে, হয়তোবা তোমার এত বড় আকার না লিখলেও চলবে। তুমি তখন বলে দিতে পারো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট এক্স, তারপর তুমি শুধু এই ওয়াই আর এক্স গুলোর কথাই বলতে পারো। হয়তোবা তখন আর তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বেশি একটা উচ্চারণ করতে হবে না। এটা তো আমি মনে করি একটু প্র্যাকটিস করো, হয়তোবা তুমি টেকনিকটা বুঝে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন 10:30 বেজে গেছে। আমার আসলে একটু পরে আরেকটা ক্লাস, আমার নিজেরও আরেকটা ক্লাস আছে অন্য একটা ডিপার্টমেন্টের, এই জন্য আমাকে শেষ করা হবে। তো আচ্ছা, তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে যারা অনলাইন ক্লাস নেয়, তোমরা হয়তো বা বুঝতে পারতেছো, আমরা যখন ক্লাস নিতাম, মানে আমাদের অরিজিনাল ক্লাসে, তখন কিন্তু আমরা লিখতাম এবং একটু ডিসক্রাইব করতাম হয়তো বা লেখার পরে। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি অনেকক্ষণ কথা বলতে হয়। এটা কিন্তু সারাদিন একটা প্রেশার থাকে। অতএব আমিও চেষ্টা করব অনেক লেন্দি টাইম ক্লাস না নিতে, কারণ যেভাবে মানে তোমাদের নেটেরও প্রবলেম বা সামথিং, অনেকেরও এখানে একটু টাকা পয়সারও ব্যাপার আছে, ইন্টারনেট কেনার একটা ব্যাপার থাকে। আসলে সবকিছু মিলে আমরা চেষ্টা করব 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে। তোমরা জানো যে আমার সিলেবাসটা হয়তো বা, আমি মনে করি আমার সিলেবাস অন্য টিচার কি করেছে আমি জানি না, অনেক পিছনে আছে। আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে টপিকস গুলোকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া। আর তোমরা যদি, আমি যখন লেকচার গুলো প্রোভাইড করব যদি পড়ে ফেলো, আমি খুবই খুশি হব। তাহলে আমার কষ্টের পরিমাণটা এখানে একটু কম হবে। হয়তোবা আমি টপিকস গুলো আলোচনা করে গেলাম, অবশ্যই হাত তুলবা, আমি হাত তুললে কিন্তু খুবই খুশি হব এবং আমি সেটা এনজয়ও করব। হ্যাঁ, কিন্তু যদি একদম কিছু সিলি ব্যাপার থাকে না, মনে করো যে তুমি যদি বইটা পড়ে ফেলতে আগে, তাহলে তুমি ওইটার অ্যান্সারটা মনে আগেই জেনে যাইতা। আমার কাছে মনে হয়, আমি কিন্তু নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আমি কিন্তু উৎসাহ দিচ্ছি, হাত তুলতে হবে মাস্ট বি। হয়তোবা আমি নিজেই বলবো যে এখন তোমরা হাত তুলো, হাত তুলবো অবশ্যই। লেকচার চলাকালীন তোমার সময় তুমি হাত তুলে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি লেকচারটা একটু আগে মানে পড়ে ফেলো, তখন আমি আশা করি তুমি খুবই এনজয় করবা।
কারণ যেহেতু আমাদের অভ্যাস বেশি একটা নাই এইসব ক্লাসগুলোতে, অনলাইন ক্লাসে, এই জন্য আমরা লেকচারগুলো আগে আমরা একটু পড়ে রাখবো সবাই। আচ্ছা যাই হোক, এখনো যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমরা মোটামুটি ভাবে আজকের মতো এখানে শেষ করতে পারি আসলে। হয়তো বা আমরা নেক্সট ক্লাসেও কিন্তু এই টপিকস গুলোই পড়াবো। এখন তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা আমি আসলে নেক্সট ক্লাসেও কিন্তু এই টপিক গুলো পড়াবো। আচ্ছা আজকে যারা যারা অংশগ্রহণ করছো তারা চাইলে তোমাদের এই যে রোল নাম্বার গুলো লিখে ফেলতে পারো, যেভাবে লিখতে বলছিলাম। আজকে যারা যারা অংশগ্রহণ করছো তারা সবাই জুম চ্যাট বক্সে যে ইনবক্সটা আছে ওইখানে তুমি তোমার কষ্ট করে তুমি তোমার রোল নাম্বারটা, হল আর তোমার ওই রোলের ডিজিটটা অথবা রিঅ্যাডমিশন হলের সংকেতটা সবাই লিখে ফেলতে পারো চাইলে। বাট অ্যাটেন্ডেন্স কিন্তু ইম্পর্টেন্ট না, আমি আসলে অ্যাটেন্ডেন্সে বিশ্বাসী না। আচ্ছা যে কারো যে কোনো সাজেশন, যে কোনো প্রশ্ন থাকলে প্লিজ করো, আমি খুবই খুশি হব। এটা আসলে আবারও বলি, কষ্ট হচ্ছে, আমরাও কষ্ট করব, তোমরাও একটু কষ্ট করতেছো, বাজে একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ট্রাই থাকবে আসলে একজন একজনের আসলে হেল্প করা, ঠিক আছে? আচ্ছা আজকে যতটুকু পড়াইলাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। যে কেউ প্রশ্ন করতে পারো। আর এমন কিছু আছে যে আজকে বুঝো নাই, আমরা এই যে আজকে মনে হচ্ছে যে নেক্সট ক্লাসটা মনে হয় আমি 30 তারিখ দিছি। আচ্ছা 30 তারিখে তোমরা কি ক্লাস করবা কিনা প্লিজ, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি চাইলে, অল্প সময় 2-1 মিনিট আলোচনা করতে পারি। যে কেউ একজন হাত তুলতে পারো, 30 তারিখ ক্লাস করা ঠিক হবে কিনা। আবারও বলি হাত তুলতে পারো। আমি আবারও আমি তোমরা কিন্তু এখনো বুঝতেছো না, আমি কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করেই কিন্তু সবকিছু করবো আসলে। আমরা 30 তারিখ কি ক্লাসটা করবো কিনা। হ্যাঁ হইলো একজন বলো হ্যাঁ। আচ্ছা তাহের, তাহের প্লিজ বলো। স্যার ওইটা ঈদের তো কয়দিন আগে, মানে ঈদের 1 দিন আগে না 2 দিন আগে? 2 দিন আগে। এটা স্যার 31 না? 31 তো। এখন বুঝতে 31 পারতেছি না সবাই কি ওই সময় করতে পারবে কিনা। আপনি ক্লাস টাইম আগে আগায় দিয়ে দেখতে পারেন যে আসলে মানে করে কিনা। আসলে আমার মনে হয় ক্লাস টাইম আমার আগানোর অপশনটা মনে হয় একটু কম, বুঝছো? আমার অন্যান্য অন্যান্য আমাদের নিজেদের ডিপার্টমেন্টেরও ক্লাস আছে, আবার অন্য ডিপার্টমেন্টেরও ক্লাস আছে, সবকিছু মিলে মনে হয় আগানোটা টাফ হবে। আমরা মনে হয় হয়তো বা করতে পারি, যদি তোমরা বলো করতে পারি, যেহেতু আসলে আমাদের সিলেবাসটা আগাচ্ছে না। আমি আবারও বলি, আমি কিন্তু অনলাইনে যে টপিকস গুলো পড়িয়ে ফেলতেছি, রিকোয়েস্ট থাকবে তোমাদের যেসব বন্ধুরা এখানে অংশগ্রহণ করতে পারতেছে না তাদেরকে দিয়ে প্রোভাইড করবা, লেকচার শিট প্রোভাইড করবা, এই ভিডিওটা প্রোভাইড করবো অবশ্যই। মানে তাদেরকে বলবা তোমরা মিনিমাম গুগল ক্লাসরুমে থাকো স্যারের সাথে, তোমরা এগুলো পেয়ে যাবা, স্যার সবকিছু দিয়ে দিবে। এখানে কোনো কিছু লুকোচুরির কিছু নাই। কিন্তু তোমরা হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্ম এগুলো শেয়ার করবা না, এটা আমি আমার অনুমতি ছাড়া আসলে। আর হচ্ছে যে আমার মনে হয় ক্লাস করি আমরা, সমস্যা কি? হয়তো বা আমরা 1 ঘন্টাই করলাম ওই দিন, আমাদের আসলে সিলেবাস শেষ হচ্ছে না তো, বা শুরু যেহেতু করলাম। আর আজকে আজকে পর্যন্ত আমি যা পড়াইছি আমার মনে হয় এই জিনিসগুলো মনে হয় আমরা প্রথম ক্লাসে পড়ছি, তাই তাই পড়ছিলাম না? জি স্যার। মোটামুটি পড়ছে। অতএব যদি পড়া থাকে তাহলে কিন্তু দেখছো যে পড়া থাকলে কিন্তু বুঝতে সুবিধা। এই জন্য আমি এখনো রিকোয়েস্ট করতেছি একটু সময় নিয়ে, হতে পারে তোমার মোবাইলের মধ্যে ওই জিনিসটা আছে, হয়তোবা তুমি এখন প্রিন্ট করতে পারতেছো না, এটা হতে পারে। এমনও হতে পারে মানে একটু ঝামেলা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। মোবাইলে একটু দেখে দেখে শুধু রিডিং করতে বলতেছে আমি আসলে, অনেক কিছু বুঝে ফেলতে বলতেছি না। যারা অনেক কিছু বুঝে ফেলবা খুবই ভালো, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটু রিডিং করে রাখি, হতে পারে একটু এক্সপ্লেন করছে এক্সাম্পল গুলো, ওগুলো একটু রিডিং করে রাখি, তাহলে একটু সুবিধা আর কি। যাই হোক, তাহলে আমরা ক্লাস করি। আচ্ছা ক্লাসের ব্যাপারে মানে 30 তারিখে ক্লাসের ব্যাপারে আর কারো কোনো প্রবলেম থাকলে তারাই হাত তুলো, সমস্যা নাই বাবা, হাত তুলো। ডিসকাস করলে যে কোনো কিছু পরামর্শের মাধ্যমে করলে জিনিসটা সহজ হয়, আমরা পরামর্শ করতেই পারি। আচ্ছা আর কেউ কি আছো মানে কারো প্রবলেম হতে পারে 30 তারিখে? প্রবলেম না থাকলে কিন্তু তাহলে কিন্তু ইয়ে হবে, তাহলে কিন্তু মানে ক্লাসই আমরা নিব। আচ্ছা যাই হোক, যারা যারা অংশগ্রহণ করছো তারা আইডি রোল নাম্বার গুলো আশা করি তোমরা লিখে ফেলছো, লিখে ফেললেই হবে। হ্যাঁ ঠিক আছে, রোল নম্বর লেখার স্টাইল গুলো ঠিক আছে, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যদি কারো এখনো কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম না থাকে তারা লিভ নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার ডিগ্রির ব্যাপারটা একটু ক্লিয়ার হলো না স্যার। ডিগ্রির ব্যাপারটা ক্লিয়ার হয় নাই? না স্যার। ডিগ্রির ব্যাপারটা, আচ্ছা ডিগ্রির ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা যদি একটু স্লাইডে যাই, ডিগ্রির ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি তাহলে স্লাইড থেকেই বলাই। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি এখানে এখানে এই অর্ডার। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দেখো ডিগ্রির ব্যাপারটা তাহলে আমি এখানেই বলি। ডিগ্রির ব্যাপারটা আসলে যখন আমি আচ্ছা ঠিক আছে, এখান থেকে বলি। দেখো অর্ডার, প্রথমত অর্ডারের কনসেপ্টটা কি ছিল? এই ডি এর উপরে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে। অর্ডারের কনসেপ্টটা কি ছিল? এই যে অর্ডারের কনসেপ্টটা ছিল কি, যে ডি এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে 2 আছে, ডি এর উপরে আছে 1। অতএব এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমার হচ্ছে অর্ডার হচ্ছে 2। ডিগ্রি, যে অংশ থেকে আমি অর্ডার বের করছি ওই অংশের টোটালটার উপরে, মানে এখানে যে ডেরিভেটিভটা আছে এই টোটাল ডেরিভেটিভের উপরে পাওয়ার কত আছে, ওই পাওয়ারটাই হবে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। অতএব মূল কথা হচ্ছে ডিগ্রি বের করতে চাইলে আগে তোমার অর্ডার বের করতে হবে, তারপর তোমাকে ডিগ্রি বের করতে হবে। কিন্তু কিন্তু আরেকটা কথা আছে, সে কথাটা হচ্ছে এখানে যদি কোনো একটা অংশের উপরে, বা কোনো একটা স্পেসিফিক অংশের উপরে যদি ফ্র্যাকশন পাওয়ার থাকতো, সাপোজ আমি বলতে পারি যে আমার এই যে আমি মনে করো বললাম যে এখানে e⁴x, তার উপরে মনে করো যে 3/5 আছে, একটা ফ্র্যাকশন পাওয়ার আছে, অথবা এই ডেরিভেটিভটার উপরে 3/5 আছে ফ্র্যাকশন পাওয়ার। এরকম ফ্র্যাকশন পাওয়ার থাকলে তুমি অর্ডার বের করতে পারবা, ডিগ্রি বের করতে পারবা না। তখন তোমার কাজ হচ্ছে ডিগ্রি বের করার জন্য ওই ফ্র্যাকশন পাওয়ারটাকে ইন্টিজার বানাইতে হবে। ইন্টিজার বানানোর নিয়ম তো আমরা জানি। আমরা কি করব, টোটাল এক্সপ্রেশনটার উপরে মানে ফ্র্যাকশন পাওয়ারটাকে আমরা আলাদা করে দিলাম, আর যেগুলোর মধ্যে ফ্র্যাকশন পাওয়ার ছিল তাদেরকে আমরা এক জায়গায় নিলাম। নেওয়ার পরে ওই ফ্র্যাকশন পাওয়ারটার মানে নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার পাওয়ার আমরা কি করব, বোথ সাইডে নিব। নেওয়ার পর তুমি খেয়াল করে দেখবে এখানে কি থাকবে না, কোনো রকম ফ্র্যাকশন পাওয়ার থাকবে না। আর যেগুলোর মধ্যে ফ্র্যাকশন পাওয়ার ছিল না ওইখানে হইতে পারে কিছু পাওয়ার বেড়ে গেছে, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। তো কিছু পাওয়ার বেড়ে যাবে, তারপর তোমাকে কি বের করতে হবে, অর্ডার বের করতে হবে। অর্ডার বের করার পর খেয়াল করতে হবে এই যে অংশ থেকে তুমি অর্ডার বের করছো ওই টোটাল অংশটার উপরে নতুন কত মানে পাওয়ার আসছে, নতুন যে পাওয়ারটা আসবে ওইটাই হবে তার কাঙ্ক্ষিত ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে, বুঝতে পারছো অনিন্দ? অনিন্দ বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। তোমার সাউন্ড আসতেছে না অনিন্দ? আচ্ছা, এবার বলো রাইহান বলো। রাইহান বলো। স্যার আমাকে যদি শুধু নন লিনিয়ারের এই ডেফিনিশন দিতে বলে তাহলে কি লিনিয়ার এই ইকুয়েশনের যে অবজারভেশন বা যে কন্ডিশন গুলো আছে ওগুলো কি দেওয়া লাগবে, লেখা লাগবে স্যার? রায়হান আরেকবার বলো প্লিজ, আরেকবার বলো। রায়হান আরেকবার বলো। রায়হান আরেকবার বলো। হ্যাঁ স্যার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে যদি ডেফিনিশন লিখতে বলে বা আসে পরীক্ষায় তাহলে কি স্যার আমার লিনিয়ার ইকুয়েশনের যে কন্ডিশন বা অবজারভেশন আছে ওগুলো কি লিখতে হবে স্যার? হ্যাঁ, ওগুলো সবগুলো লিখে তারপরে নন লিনিয়ার বলতে হবে। কারণ কি, নন লিনিয়ারের একটা ডেফিনেশনটা তারা খুবই খারাপ ভাবে বলছে যারা লিনিয়ার না। তাহলে এখন লিনিয়ার হইতে গেলে কি কি কন্ডিশন লাগবে ওইটা অবশ্যই এক্সপ্লেন করে আসতে হবে, না হলে তো আসলে জিনিসটা আসলে কমপ্লিট হইলো না। আচ্ছা, এবার ওই যে আরেকজন যে প্রশ্ন করতে চাচ্ছিল সে একটু হাত তুলতে পারো। রায়হান তো গেল, ওর নাম কি জানি ছিল, অনিন্দ। অনিন্দ, হ্যাঁ অনিন্দ তুমি বলো, এবার শুনতে পাবো। জি স্যার বুঝছিলাম স্যার। ঠিক আছে অনিন্দ, যদি তোমার ফ্র্যাকশন পাওয়ার থাকে, আমরা তো যে সাধারণ সেন্সের মাধ্যমে ফ্র্যাকশন পাওয়ার যে অংশে ফ্র্যাকশন ছিল ওটাকে আমরা মনে করো ডান পাশে নিয়ে গেলাম যে অংশটার মধ্যে, আর বাম পাশে যেগুলোর মধ্যে ইন্টিজার পাওয়ার আছে বা যে অংশগুলো বাকি আদার অংশগুলো আর কি। এরপরে আমি ফ্র্যাকশনের যে নিচের যে সংখ্যাটা আছে ওই পাওয়ারটা আমি বোথ সাইডে নিব। নেওয়ার পরে
আমি এরপরে আগে অর্ডার বের করব, অর্ডার বের করার পর দেখব যে অংশ থেকে আমি অর্ডার বের করছি ওই টোটালটার উপরে পাওয়ার, মানে যে ডেরিভেটিভ থেকে আমি অর্ডারটা বের করছি টোটাল অংশের উপরে কতটুকু পাওয়ার আছে, ওই পাওয়ারটাই হবে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। হ্যাঁ আবার অনিন্দ বলবো আর কিছু? হ্যাঁ বলো। বলছি স্যার যেটা থেকে অর্ডার বের করব শুধু ওইটারই ডিগ্রি বের করতে হবে। ওই অংশ থেকেই ডিগ্রি বের করতে হবে এবং ওই ডিগ্রিটাই হচ্ছে ওই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। আচ্ছা 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 বুঝছি এবার বুঝছি। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি আজকে শেষ করি। আমার একটু পরে আরেকটা ক্লাস আছে, আসলে পরপর দুইটা ক্লাস নেওয়া, একটা ক্লাস নিলে আসলে প্রচন্ড যেহেতু বলতে হয় আসলে এই জন্য ঝামেলা মনে হয়। আর যারা একটু যেটা বললাম প্রশ্ন করার সময় যে হাত তুলতেছো, প্রশ্ন করা শেষ হইলে তুমি যদি নিজ দায়িত্বে যদি হাতটা নামাও আমার একটু সুবিধা হয়, না হলে আমার একটু কনফিউশন, আমার না এটা তুমিও যদি টিচার হও, তুমিও যদি দেখতেছো যে কেউ হাত তুলে আছে, এর মানে হচ্ছে সে প্রশ্ন করতে চাচ্ছে আর সে অলরেডি প্রশ্নটা করে ফেলছে। প্রশ্ন করা হয়ে গেলে অথবা প্রশ্নের অ্যান্সার যদি পেয়ে যাও, প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলে হাত নামিয়ে ফেলবা, সেটা সবচেয়ে বেটার। আচ্ছা যারা যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকো। আমরা 30 তারিখে ক্লাসটা নিয়ে আসলে হ্যাঁ একটু থাকি, আমরা একটু ব্যস্ত থাকি ভালো কাজে, আশা করি ভালো। আর তোমরা সবাই ভালো থাকো এবং বাইরে বের হওয়ার দরকার নাই, যতটা সম্ভব যে যেখানে আছো ওইখানেই থাকো আপাতত, একটু মুভমেন্ট একটু কম করলেই ভালো। সবার শুভকামনা করে আমি আজকের মতো শেষ করি, ঠিক আছে? সবাই ভালো থাকে, হ্যাঁ, ওকে, বাই।